দেখো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে যে কিছু না ধারণা আছে, যে ধারণাগুলো খুব ভুল। হ্যাঁ, কিরকম ব্যাপার? ব্যাপারটা হচ্ছে এরকম যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বা পিটিএম, ঠিক আছে? এবার পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন নিয়ে, আচ্ছা, হোপফুলি আমার গলা সবাই শুনতে পাচ্ছ এবং স্ক্রিন মুভ করছে, এটাও সবাই দেখতে পাচ্ছ, তাই তো? একজন কেউ রিপ্লাই করো। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, ভেরি দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি একটা যে ধারণা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন নিয়ে, সেটা হচ্ছে এসছে কোত্থেকে। না, আমরা জানি যে আমাদের মোটামুটি জিনস এর সংখ্যা যদি আমরা ধরি, সো টিল নাও দেয়ার আর 30,000 জিনস। হিউম্যান জিনোম প্রজেক্টে অ্যারাউন্ড 25,000 পাওয়া গিয়েছিল, তারপর আর কিছু পাওয়া যাচ্ছে, অ্যানোটেশন হচ্ছে নতুন জিনের। বাট দেয়ার আর 30,000 জিনস। নাও থিঙ্ক, প্রোটিনের সংখ্যা তো ইটস মোর দ্যান 1.5 lakhs। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে যে ওয়ান জিন কোডস ফর মাল্টিপল প্রোটিনস, ঠিক আছে? এবার এই যে ব্যাপারটা হয়, এগুলোরও বিভিন্ন পাথওয়ে আছে, তবেই এটা সম্ভব। কারণ সব থেকে যেটা মানে সারপ্রাইজ ছিল of human genome project, because at that point of time they knew almost 80,000, almost 80,000 to 1,20,000 proteins। কেন এই রেঞ্জটা বলছি? কারণ 13 বছর ধরে চলেছিল। 1990-এ যে কটা প্রোটিন হিউম্যানে আবিষ্কার হয়েছিল, অবশ্যই 2003-এ তার থেকে অনেক বেশি প্রোটিন নোন ছিল। তো অ্যাটলিস্ট 1 লাখ জিন পাওয়া যাবে, এই আইডিয়াটা কিন্তু ছিল, বিকজ অফ ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস। কিন্তু ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস থাকা সত্ত্বেও যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে যে না, এরকম কিন্তু পাওয়া যায়নি অতগুলো জিন। তো সেটা সব থেকে সায়েন্টিস্টদের সারপ্রাইজ করলো। কিন্তু ডেফিনেটলি সায়েন্টিস্টরা একটা জিনিস বুঝতে পারলো, যে দেয়ার আর সার্টেন আন্ডারলাইং মেকানিজমস। সো হোয়াট আর দিস মেকানিজমস? একটা হচ্ছে গিয়ে অবশ্যই আরএনএ এডিটিং। হ্যাঁ, মানে যে এমআরএনএটা তৈরি হচ্ছে, সেটাকে এডিট করে সেখান থেকে মাল্টিপল টাইপস এর প্রোটিন তৈরি হচ্ছে। সো দিস আরএনএ এডিটিং, ইট ইজ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। যেরকম হচ্ছে তোমাদের পলি এ টেল ফরমেশন, কিংবা 5 প্রাইম ক্যাপিং, 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ, যেটা এগুলো দেবযানী ম্যাম তোমাদের হয়তো পড়িয়েছেন। এটা হচ্ছে গিয়ে তোমার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। সেরকম আরএনএ এডিটিংটাও হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, নট পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন মানে হচ্ছে কি, যে chemical changes that occur in a protein after it has been synthesized বা translated on the ribosome। ঠিক আছে, প্রোটিনটা তৈরি হওয়ার পরে তার মধ্যে যে কেমিক্যাল চেঞ্জেস গুলো হচ্ছে, সেগুলোকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তাহলে এই যে তোমার একটা জিন থেকে একাধিক প্রোটিন তৈরি হলো থ্রু আরএনএ এডিটিং, দিস ইজ আ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। আর কি হতে পারে? আর হতে পারে গিয়ে হচ্ছে স্প্লাইসিং, মানে অল্টারনেট স্প্লাইসিং। আমরা জানি ইন হিউম্যানস উই হ্যাভ স্প্লিট জিনস, ঠিক আছে? আমাদের কিন্তু ইউক্যারিওটস এর মধ্যে স্প্লিট জিনস আছে। স্প্লিট জিনস মানে উই হ্যাভ ইন্ট্রনস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সনস। এবং এই যে এমআরএনএ টা ইনিশিয়ালি তৈরি হয়, দ্যাট ইজ কল্ড হেটেরোনিউক্লিয়ার এমআরএনএ। এই এইচএন এমআরএনএ বা হেটেরোনিউক্লিয়ার এমআরএনএ থেকে যদি আমাকে তৈরি করতে হয় এই হেটেরোনিউক্লিয়ার আরএনএ, সরি, এইচএনআরএনএ বা হেটেরোনিউক্লিয়ার আরএনএ, এর থেকে যদি আমাকে তৈরি করতে হয় এমআরএনএ ফ্রম এইচএনআরএনএ টু এমআরএনএ, দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ, দেন আই হ্যাভ টু গো ফর আ স্প্লাইসিং। নাও দিস স্প্লাইসিং কুড বি অল্টারনেট, মানে অনেকগুলো এক্সনস আছে, তো তাদের মধ্যে কিন্তু পারমিটেশন কম্বিনেশন হতে পারে। সে এক্সন 1, এক্সন 2, এক্সন 3, এক্সন 4, এক্সন 5, এরা মিলে একটা প্রোটিন করছে। আবার এক্সন 1, এক্সন 3, এক্সন 5, এরা মিলে একটা প্রোটিন করছে। আবার এক্সন 2, এক্সন 4, এরা মিলে একটা প্রোটিন করছে। সো এই ধরনের কিন্তু হতে পারে। বাট আগেন দিস ইজ অলসো, যেহেতু এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরির ক্ষেত্রে ব্যাপারটা ঘটছে,
So after transcription, this phenomenon is also post transcriptional. This is also post transcriptional. আর কিভাবে তৈরি হতে পারে, যে একটা পার্টিকুলার ধরো তোমার ইয়ে রয়েছে, এই একটা পার্টিকুলার তোমার জিন রয়েছে, সেখান থেকে একাধিক প্রোটিন, সেটাকে বলে গিয়ে হচ্ছে আরেকভাবে তৈরি হতে পারে। সো ওয়ান ইজ আরএনএ এডিটিং, ওয়ান ইজ অল্টারনেট স্প্লাইসিং। আরেকভাবে তৈরি হতে পারে যেটাকে বলা হয় গিয়ে হচ্ছে তোমার রাইবোজোমাল সুইচিং। ঠিক আছে, রাইবোজোমাল সুইচিং মানে রাইবোজোমাল সুইচিং বা রাইবোজোমাল ফ্রেন্ডশিপ যেটা হচ্ছে, সেটা কি হচ্ছে যে রাইবোজোমটা একটা ফ্রেম ধরে সিনথেসিস করছিল, হঠাৎ করে ও কিন্তু ফ্রেমটা শিফট হয়ে গেল, মানে রাইবোজোমটা একটু পিছলে গেল। ফলে যে তিনটে 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 করে ও ঢোকাচ্ছিল, সেটা আর হলো না, বিকজ অফ ইট স্লিপিং। হ্যাঁ, বিকজ অফ ইট স্লিপিং, নাও দেয়ার ইজ আ ফ্রেম শিফট। ঠিক আছে, নাও দেয়ার ইজ আ ফ্রেম শিফট ইন দ্য প্রোটিন সিকোয়েন্স। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটাও কিন্তু ডিউরিং দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। তার কারণ হচ্ছে, পোস্ট কেন এতগুলো কথা আমি বললাম ক্লাসের শুরুতে, তার কারণ হচ্ছে সবার আগে যেটা আমাকে বুঝতে হবে, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন এটা কিন্তু একটা প্রোটিনের আইডেন্টিটি কখনো চেঞ্জ করে না। সাপোজ আই হ্যাভ আ প্রোটিন এক্স, তাহলে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের সাহায্যে সেই প্রোটিনটা ওয়াই হয়ে গেল, সেটা কিন্তু নয়। আই হ্যাভ ইনঅ্যাক্টিভ ফর্ম অফ প্রোটিন এক্স, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের সাহায্যে সেটা অ্যাক্টিভ ফর্ম অফ প্রোটিন এক্স হয়ে গেল। ঠিক আছে, বা আই হ্যাভ আ অ্যাক্টিভ ফর্ম অফ প্রোটিন এক্স, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের সাহায্যে সেটা ইনঅ্যাক্টিভ ফর্ম হয়ে গেল। এইটা হতে পারে। বাট পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন একটা প্রোটিনের আইডেন্টিটি কখনো চেঞ্জ করে দেয় না। যে একটাই প্রোটিন, সেটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের সাহায্যে চারটে আলাদা প্রোটিন হয়ে গেল, সেটা হতে পারে না। চারটে আলাদা ফাংশন করছে, কিন্তু সেই প্রোটিনটা কিন্তু সেমই রয়েছে। সো দিস ইজ সামথিং ফার্স্ট ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড। ওকে, এবার আমরা একটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে পারপাস অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন কি হতে পারে। টু এনশিওর প্রপার ফোল্ডিং অ্যান্ড স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ প্রোটিন। দেখো, তোমরা কিন্তু প্রত্যেকেই আমার মনে হয় যে ইয়েতে পড়েছো, ওই কিসে বলে ওটাকে, যে সেল বায়োলজিতে। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস, এগুলোতে প্রোটিন ফোল্ডিং হচ্ছে, প্রোটিনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হচ্ছে, তারপরে প্রোটিন সর্টিং হচ্ছে, সেগুলো সেলের বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই ব্যাপারটা পড়েছো। সো হাফ অফ দিস পিটিএম এটা কিন্তু ওইসব রিলেটেডই। আর তারপরে তোমরা অবশ্যই নিউক্লিয়াস পড়েছো, সেখানে তোমরা কিন্তু হিস্টোনের ব্যাপারে পড়েছো, হিস্টোন মডিফিকেশন। হ্যাঁ, মনে করে দেখো এপিজেনেটিক্সে কিভাবে আর কি কন্ট্রোল করে তোমার জিন এক্সপ্রেশনকে, সেই ব্যাপারটা কনসিস্ট আ লট পার্ট অফ দিস পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ঠিক আছে, যে হিস্টোন মডিফিকেশন হচ্ছে যেগুলো, অ্যান্ড জিন এক্সপ্রেশন কন্ট্রোল হচ্ছে অ্যাজ আ পার্ট অফ এপিজেনেটিক্স। ভাবো, হেটেরোক্রোমাটাইজেশন, সেখান থেকে ইউক্রোমাটাইজেশন, এই ব্যাপারগুলো একটু মনে করে দেখো। এবার তাহলে একটা হচ্ছে কেন পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন দরকার, প্রোটিনটা প্রপারলি ফোল্ড করবে, আর সেটা স্ট্রাকচারালি স্টেবল হবে, মানে খুব ইজিলি ডিনেচার্ড বা ডিগ্রেডেড হবে না। নেক্সট হচ্ছে টু অ্যাক্টিভেট অর ডিঅ্যাক্টিভেট অ্যান এনজাইম। এনজাইমটা যদি সবসময় অ্যাক্টিভ ফর্মে থাকে, সে পেপসিনোজেন, তাহলে পেপসিনোজেন ইজ অ্যান এনজাইম। হ্যাঁ, এটা যদি সবসময় অ্যাক্টিভ থাকে, তাহলে আমার পেটে যখন খাবারও নেই, তখন কিন্তু এটা স্টমাক ওয়ালকে ডাইজেস্ট করতে শুরু করে দেবে, বিকজ ইটস আ প্রোটিয়েজ। এই তাহলে পেপসিনোজেন ইজ দ্য ইনঅ্যাক্টিভ ফর্ম, পেপসিনটা অ্যাক্টিভ ফর্ম। সো দেয়ার হ্যাজ টু বি আ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, that is a cleavage reaction or something else within a particular enzyme or a hormone which activates that particular enzyme or hormone. কারণ যখন কাজে লাগবে না, তখন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকাই ভালো। প্রোটিন প্রোটিন ইন্টারাকশন, অবশ্যই এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, দিস লিডস টু
recognition and interaction between different proteins. হ্যাঁ, টু ডাইরেক্ট প্রোটিনস টু স্পেসিফিক সেলুলার কম্পোনেন্টস, এইটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এইটা নিয়ে তোমরা প্রচুর পড়েছো। বিশেষ করে গ্লাইকোসাইলেশন দ্যাট হ্যাপেন্স ইন দা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড স্পেসিফিক্যালি ইন দা গলজি অ্যাপারেটাস। ঠিক আছে, এই দুটো জায়গায় প্রোটিন সর্টিং এর সময় আমরা দেখেছি যে কিভাবে গ্লাইকোসাইলেশন প্রসেসটা মিডিয়েটেড হয়। ইভেন তোমার যে ইয়েতে যাওয়ার সময়, লাইসোজোমে যাওয়ার সময়, সেখানেও তোমার ম্যানো সিক্স ফসফেট ট্যাগ ইউজ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে টু সিগন্যাল ডিগ্রেডেশন অফ ডিফেক্টিভ অর শর্ট লিভ প্রোটিনস। দেখো, কোনো প্রোটিন যদি ডিফেক্টিভ হয়, মানে দ্যাট বিকামস টক্সিক ফর দ্য সেল, আর যেগুলো সবসময় দরকার নেই, বিশেষ করে সেল সাইকেল প্রোটিনস, তাহলে সেগুলো দ্যাট নিডস টু বি ডিগ্রেডেড ওয়ান্স দেয়ার ফাংশন ইজ ওভার। আদারওয়াইজ এটা তো একটা কনস্টিটিউটিভ এক্সপ্রেশন হতে থাকবে, যেমনি আমি বললাম যে কাইমোট্রিপসিনোজেন বা পেপসিনোজেন, এগুলোর তো এক একটা নির্দিষ্ট, বা প্রি প্রো ইনসুলিন, বা এগুলোর তো অ্যাক্টিভ হওয়ার জন্য অ্যাক্টিভিটির একটা নির্দিষ্ট ফেজ আছে। সেরকম সেল সাইকেল প্রোটিনস, তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট সাইকেলের সময়ই তাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়, বাকি সময় নয়। তাহলে কি করা হচ্ছে, যে এদের সাথে আমি ইউবিকুইটিন ট্যাগ লাগিয়ে দিচ্ছি, যে ট্যাগটা লাগালে চেনা যাবে যে না, এই পার্টিকুলার প্রোটিনটাকে কিন্তু এবার ডিগ্রেড করে দিতে হবে, বিকজ ইটস ফাংশন ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। এবার এই যে ডিগ্রেডেশন ব্যাপারটা, that is mediated by a proteasomal complex which recognizes that particular ubiquitin tag. So এখানে আমরা যদি দেখি টাইপস অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনস, ঠিক আছে, টাইপস অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। কি কি আছে? সো ওয়ান ইজ ফসফোরাইলেশন, দ্যাট ইজ অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ। এই যে অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ, এটা মেইনলি কোন ধরনের অ্যামিনো অ্যাসিডস এ হয়? সেরিন, থ্রিওনিন বা টাইরোসিন। ঠিক আছে, সেরিন, থ্রিওনিন বা টাইরোসিন, এই অ্যামিনো অ্যাসিড গুলোই কিন্তু ফসফেট গ্রুপ অ্যাড হয়। এবং ওয়ান্স ইট ইজ অ্যাডেড, আইদার দ্যাট পার্টিকুলার থিং ইজ অ্যাক্টিভেটেড অর ডিঅ্যাক্টিভেটেড, বা ইট রেজাল্টস ইন সেল সিগন্যালিং। আমরা একটু বুঝি ব্যাপারটা। হ্যাঁ, for instance, your say think about receptor tyrosine kinase. তাহলে রিসেপ্টর টাইরোসিন কাইনেজে কি হচ্ছে, ওয়ান্স দ্য টাইরোসিন রেসিডিউস, তারা কিন্তু ফসফোরিলেটেড হচ্ছে, ঠিক আছে, তখনই কিন্তু রিসেপ্টরটা অ্যাক্টিভ হচ্ছে। ওয়ান্স ইট ইজ ফসফোরিলেটেড, তখনই কিন্তু রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হচ্ছে। এবং তারপর কি হচ্ছে, যে ওই যে এসওএস প্রোটিন, জিআরবি2, সেগুলোর মাধ্যমে ওরা ম্যাপকাইনেস পাথওয়েকে অ্যাক্টিভ করতে পারছে। সেরকম আমরা দেখছি যে আরবি রেটিনোব্লাস্টোমা, when it is phosphorylated, it is releasing the E2F. Now that E2F, that particular E2F now ensures the progression of the cell cycle, মানে সাইক্লিন ডি সিডিকে ফোর কমপ্লেক্স কে অ্যাক্টিভেট, এই আই এম সরি, সাইক্লিন ডি সিডিকে ফোর কমপ্লেক্স আরবি কে ফসফোরিলেট করলো। সো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ওর কিন্তু ফসফোরিলেট করারই কথা। এই যে ফসফোরিলেশনটা করলো তোমার আরবি কে, so now the RB releases E2F, and that E2F is a transcription factor which helps in cell cycle progression. আচ্ছা, আচ্ছা, আমি না 30 সেকেন্ড ব্রেক চাইছি, এই কালী পুজোর উদ্দেশ্যে ইয়াম্মা ইয়াম্মা গান শুরু হয়েছে। আমি একটু জানলাগুলো বন্ধ করি, নাহলে ক্লাস নেওয়া যাবে না।
হ্যাঁ, ওকে। সো তারপর হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গ্লাইকোসাইলেশন। দ্যাট ইজ নাথিং বাট অ্যাডিশন অফ আ কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড মোইটি। এটা মেনলি হয় গিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলজি কমপ্লেক্সে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোটিন ফোল্ডিং in the ER and in the Golgi, its stability so that it doesn't get denatured and cell recognition. Mind it, এই প্রোটিন গুলো যখন গিয়ে সেল সারফেসে লোকেটেড হয়, তখন এদের যে গ্লাইকোসাইল মইটিটা এদের সারফেসে আসছে, দ্যাট হেল্পস আদার মলিকিউল টু রেকগনাইজ দিস পার্টিকুলার সেল। তাহলে একটা সেলের সারফেসে যখন একটা প্রোটিন বসলো উইথ আ পার্টিকুলার গ্লাইকোসাইল মইটি, মানে কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড গ্রুপ, তখন সেটাকে কিন্তু দ্যাট অ্যাক্টস অ্যাজ আ রেকগনিশন সিগন্যাল ফর other molecules which now attaches or activates signaling pathway or enters into the cell. আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ একটু কমপ্লেক্স স্ট্রাকচার যাদের আছে, কোলাজেন। হ্যাঁ, এই যে কোলাজেন ইজ স্ট্রাকচারাল স্টেবিলিটি, দ্যাটস আ ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার। সেক্ষেত্রে কিন্তু আবার তোমার আরেক ধরনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হাইড্রক্সিলেশন, অ্যাডিশন অফ আ OH গ্রুপ। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে অ্যাসিটাইলেশন, দ্যাট ইজ অ্যাডিশন অফ অ্যান অ্যাসিটাইল গ্রুপ। এইটা কোথায় ঘটে? স্পেসিফিক্যালি অ্যাট দ্য এন্ড টার্মিনাস অফ লাইসিন রেসিডিউস। এটা কিন্তু একটা হচ্ছে যে প্রোটিনটা কতদিন স্টেবল থাকবে বা ডিগ্রেডেড হবে না সেটাকে কন্ট্রোল করে, প্লাস জিন এক্সপ্রেশনকে কন্ট্রোল করে। জিন এক্সপ্রেশনকে কিভাবে কন্ট্রোল করছে দেখো, লাইসিন কিন্তু একটা পজিটিভ অ্যামিনো অ্যাসিড, পজিটিভলি চার্জ, ফলে ও কিন্তু ডিএনএ কে স্ট্রংলি বাইন্ড করে থাকবে যেহেতু ডিএনএ নেগেটিভলি চার্জ। কিন্তু যে মুহূর্তে তুমি একটা অ্যাসাইটাইল গ্রুপ অ্যাড করে দিচ্ছ, এই অ্যাসিটাইল গ্রুপটা অ্যাড করার জন্য লাইসিনের কিন্তু পজিটিভ চার্জটা কিছুটা হলেও কমছে। ফলে এবার ওর ডিএনএ বাইন্ডিং এর যে ক্ষমতা সেটাও একটু রিডিউসড হচ্ছে, আর অত স্ট্রংলিও বাইন্ড করতে পারছে না। ডিএনএটা যে মুহূর্তে লুজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফ্রম ইটস ফোল্ডিং, তখন কিন্তু দ্যাট এনেবলস এনহ্যান্স রেট অফ ট্রান্সক্রিপশন অ্যান্ড জিন এক্সপ্রেশন। যে মুহূর্তে ডিএনএটা একটু লুজ হয়ে গেল উইথ ইটস অ্যাটাচমেন্ট ফ্রম দ্য হিস্টোন প্রোটিন, যে হিস্টোন প্রোটিনে তোমার লাইসিনটা আছে, দেন ইট এনেবলস enhanced level of transcription and gene expression. দেন উই হ্যাভ মিথাইলেশন। এবার এই মিথাইল গ্রুপসও অ্যাড হচ্ছে, এরাও লাইসিন আর্জিনিনে অ্যাড হয়। সিমিলারলি এরাও জিন এক্সপ্রেশনকে কন্ট্রোল করছে এপিজেনেটিক্যালি। ওই মানে এই যে লাইসিন আর্জিনিন বেসিক্যালি এরা থাকে গিয়ে হচ্ছে তোমার হিস্টোন প্রোটিনসে, মানে এই H2, BH3, H4। ফলে এদের মধ্যে যখন মিথাইল গ্রুপ অ্যাড হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ফোল্ডিংটা, মানে ডিএনএর যে প্যাকেজিং, যেটা ফোল্ডিং এর থেকেও প্যাকেজিং কথাটা বেটার, তো সেইটা অ্যাফেক্টেড হচ্ছে, কারণ ডিএনএ প্রোটিন ইন্টারাকশনটা কিন্তু একটু উইক হয়ে যাচ্ছে অনেক সময়। তো এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এই এই এ, শুধু উইক হচ্ছে তা কিন্তু না, এরকম অনেক ধরনের কিন্তু আমি বলছি হিস্টোন মডিফিকেশন হয় যার জন্য কিন্তু স্ট্রং হয়। ঠিক আছে, এবার মিথাইল কিভাবে রেগুলেট করে উইক না স্ট্রং সেটা তো একটা আলাদা ব্যাপার, সেটা বোঝাতে তো আরো 8 ঘন্টা আলাদা লেগে যাবে। বাট এনিওয়ে, এখানে আমি যেটুকু বোঝাতে চাইছি সেটা হচ্ছে গিয়ে যে এইভাবে জিন রেগুলেশন, মানে জিনের এক্সপ্রেশন কতটা হচ্ছে সেটা রেগুলেটেড হবে। এবং ডেফিনেটলি আইদার ডিএনএ বাইন্ডিংটা টাইট হবে আর লুজলি হবে, সেটার উপর কিন্তু ক্রোম্যাটিন রিমডেলিং ও ডিপেন্ড করছে। মানে কারণ আমরা জানি যে এই ডিএনএ প্যাকেজিং যেটা, নিউক্লিওজোম, তারপর হচ্ছে গিয়ে সলিনয়েড, এক একটা লেভেল অফ প্যাকেজিং। হ্যাঁ, 10 ন্যানোমিটার ফাইবার, 30 ন্যানোমিটার ফাইবার, তারপর হচ্ছে স্ক্যাফোল্ড, তারপর 700 ন্যানোমিটার ফাইবার, দ্যাট ইজ এসেনশিয়ালি ক্রোম্যাটিন। তার উপর কিন্তু ক্রোম্যাটিন ফরমেশনটাও নির্ভর করে। নেক্সট হচ্ছে ইউবিকুইটিনেশন, যেটা আমি বললাম একটা প্রোটিনের কাজ হয়ে গেছে, তারপর কোনোভাবেই সেটা সেলের মধ্যে থেকে যাওয়াটা খুব বিপজ্জনক। ঠিক আছে, ওয়ান্স ইটস ফাংশন ইজ ওভার ইট হ্যাজ টু বি ডিগ্রেডেড। আদারওয়াইজ কি হচ্ছে, কোনো একটা সাইক্লিন সেটা হয়তো কাজ হয়ে গেছে বাট স্টিল
ওটা থেকেই যাচ্ছে, বা অন্য কোনো সেল সাইকেল প্রোটিন কাজ হয়ে গেছে কিন্তু থেকেই যাচ্ছে, তখন কি করবে? ওর যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু কন্টিনিউ করে যাবে। সো দেয়ার উইল বি সেল সাইকেল ডিরেগুলেশন। That is why once the job is over, don't overdo it. Now it will be attached with, that protein will be attached with some ubiquitin molecules, and it will be recognized by the proteasomal complex. প্রোটিওজোমাল কমপ্লেক্স ওটাকে রেকগনাইজ করবে যে এরই তো সুপারি দেয়া হয়েছে, একেই মারবো। হ্যাঁ, ইউবিকুইটিন অ্যাটাচড আছে, এবং সেটাকে কিন্তু ডিগ্রেড করে দেবে টুকরো টুকরো। তারপরে যেটা পাওয়া গেল আফটার ডিগ্রেডেশন, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু, অ্যামিনো অ্যাসিডস গুলো নিয়ে কিন্তু আবার তোমার ইয়ে করা যাবে, নট অ্যান ইস্যু। সেই অ্যামিনো অ্যাসিডস গুলো নিয়ে ফার্দার নতুন প্রোটিন সিনথেসিসে কাজ লাগানো যায়। তারপর হচ্ছে লিপিডেশন, দ্যাট ইজ অ্যাডিশন অফ লিপিড গ্রুপ, দিস কুড বি মেরিস্টয়লেশন, ট্রিনাইলেশন। হ্যাঁ, এগুলোর মেইন ফাংশন যেটা হচ্ছে লিপিড গ্রুপ অ্যাডিশনের, সেটা হচ্ছে লিপিড কি করে, যেহেতু মেমব্রেনটা একটা লিপিড বাইলেয়ার মেমব্রেন, হ্যাঁ, অ্যান্ড প্রোটিনস মে নট হ্যাভ দ্যাট হাইড্রোফোবিক নেচার, proteins may not have that hydrophobic natures specifically outside। তাহলে এই যে লিপিড বাইলেয়ার মেমব্রেনটা, এটা কি করছে? এটা প্রোটিনটাকে মেমব্রেনের সাথে অ্যাঙ্কার করতে সাহায্য করছে। ঠিক আছে, এটা প্রোটিনটাকে মেমব্রেনের সাথে অ্যাঙ্কার করতে কিন্তু সাহায্য করছে। ওকে, সো দিস ইজ অ্যানাদার থিং। আর কি, যে এই ডাইসালফাইড বন্ড ফরমেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে সিস্টিন রেসিডিউস এর মধ্যে, হ্যাঁ, ডাইসালফাইড বন্ড হয়, এমন দ্যাট ইজ আ কোভ্যালেন্ট লিঙ্ক, মানে দ্যাট ক্যানট বি ইজিলি ব্রোকেন ডাউন। কোনো হিট দিলে বা সল্ট দিলে কিন্তু এটা ব্রেক করবে না, এটার জন্য উই নিড সাম রিডিউসিং এজেন্টস লাইক বিটা ইথানল বা ডিটিটি ইত্যাদি লাগবে। তো এই যে কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হচ্ছে বিটুইন সিস্টিন রেসিডিউস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারাকশন ইন প্রোটিন টার্সিয়ারি স্ট্রাকচার। প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচারে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারাকশন। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ার্টিনারি স্ট্রাকচার, কারণ দুটো ডিফারেন্ট পলিপেপটাইডকে যখন যুক্ত রাখতে হচ্ছে, তখন কিন্তু ইন্টারচেন interchain disulfide bonds are very important. That's why I told it was a slip of a tongue. আমি যেটা কোয়ার্টিনারির ক্ষেত্রেই বলতে যাচ্ছিলাম, যে it is the most important interaction, that is the disulfide bond formation between cysteine residues from different polypeptides। তবেই কিন্তু দুটো পলিপেপটাইড যুক্ত থাকবে কোভ্যালেন্টলি, আই রিপিট, কোভ্যালেন্টলি উইথ ইচ আদার, ইন্টারচেন ডাইসালফাইড বন্ড। আবার অনেক সময় টার্সিয়ারি স্ট্রাকচার স্টেবিলাইজেশনের জন্য কিন্তু আমাদের ডাইসালফাইড বন্ড তৈরি করতে হয়, দ্যাট ইজ ইন্ট্রাচেন ডাইসালফাইড বন্ডস। ঠিক আছে, টার্সিয়ারি স্ট্রাকচারের অন্যান্য যে ইন্টারাকশন, হাইড্রোফোবিক ইন্টারাকশন, সল্ট ব্রিজেস কিংবা হাইড্রোজেন বন্ড, এগুলোকে যত ইজিলি ব্রেক করা যায়, এটা যেহেতু কোভ্যালেন্ট, এটাকে ব্রেক করতে কিন্তু আমার লাগে গিয়ে হচ্ছে some reducing agents। Okay, so after that, another very very important thing, that is proteolytic cleavage। ঠিক আছে, এই যে প্রোটিওলিটিক ক্লিভেজ, হ্যাঁ, এটা দুটো জিনিসের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে কোনো ইনঅ্যাক্টিভ প্রিকারসার, হ্যাঁ, কোনো এনজাইমের ইনঅ্যাক্টিভ ফর্ম বা কোনো হরমোনের ইনঅ্যাক্টিভ ফর্ম, আমরা এক্ষুনি এক্সাম্পল দেখবো ইনসুলিনের ক্ষেত্রে। ঠিক আছে, সেটাকে অ্যাক্টিভ করার জন্য যে রিজিয়নটার জন্য পার্টিকুলার এনজাইমটা ইনঅ্যাক্টিভ ছিল বা হরমোনটা ইনঅ্যাক্টিভ ছিল, সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে যে সিগন্যাল পেপটাইডস, ধরো একটা পার্টিকুলার সিগন্যাল আছে, নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল এনএলএস আছে, কিংবা কোনো প্রোটিন ইআরএ আসছে, কোনো প্রোটিন গলজিতে যাচ্ছে, লাইসোজোমে যাচ্ছে। তো এগুলো প্রত্যেকটার একটা লোকালাইজেশন সিগন্যাল থাকে, এবং আমরা জানি যে এই সিগন্যাল রেকগনিশন পার্টিকেল that recognizes that particular signal, but this signal, once it is sorted for a particular location within the cell,
the signal, but once it reaches that location, the signal peptide has to be removed। ঠিক আছে? যখন ওটা অলরেডি শর্ট হয়ে গেছে যে ওটা কোথায় যাবে, okay, and once it reaches the location, it depends upon the type of protein, then the signal peptide has to be removed। ঠিক আছে? এই সিগন্যাল পেপটিডেস থাকে, একটু তোমরা মনে করে দেখো জিআরএল পাথওয়ে, এটা গলজি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম পাথওয়ে, সেখানে কিন্তু তোমাদের এই ব্যাপারটা সিগন্যাল পেপটিডেস অ্যাক্টিভিটি কিভাবে কন্ট্রোল হচ্ছে খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? সো এইটা আরেকটা ব্যাপার। আর কি, সাইটস কোথায় কোথায় এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কি ধরনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন? ওয়ান ইজ গ্লাইকোসাইলেশন, আর একটা হচ্ছে গিয়ে ডাইসালফাইড বন্ড ফর্মেশন। অ্যান্ড প্রোটিন ফোল্ডিংটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়। আরেকটা হচ্ছে যে গলজি অ্যাপারেটাস, এখানে গ্লাইকোসাইলেশন সব থেকে বেশি হয়। হ্যাঁ, and after that glycosylation the proteins are sorted। মানতে হবে, এটা বুঝতে হবে যে সর্টিং, ফোল্ডিং এগুলোকে কিন্তু আমরা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বলছি না। আমরা জাস্ট বলতে চাইছি যে গ্লাইকোসাইলেশন, ডাইসালফাইড বন্ড ফর্মেশন হচ্ছে, তার সাথে এই প্রোটিন ফোল্ডিংটাও হচ্ছে। গলজি অ্যাপারেটাসে গ্লাইকোসাইলেশন হচ্ছে এন্ড তারপর প্রোটিন সর্টিং হচ্ছে। এছাড়াও আমাদের নিউক্লিয়াস এর মধ্যে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ভীষণ ভাবে এই অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, ফসফোরাইলেশন অফ দ্য ক্রোম্যাটিনস, ঠিক আছে, ক্রোম্যাটিন হিস্টোন কমপ্লেক্স, এই ক্রোম্যাটিনস মানে হচ্ছে ডিএনএ হিস্টোন কমপ্লেক্সেস, এগুলো কিন্তু খুব বেশি হচ্ছে। এবং সাইটোপ্লাজম এও দেখা যায় প্রচুর সিগন্যালিং পাথওয়ে ফসফোরাইলেশন হচ্ছে। তারপর হচ্ছে ইউবিকুইটিনেশন, যে প্রোটিন গুলোর দরকার নেই, এবার সেই প্রোটিন গুলোকে কিন্তু টুকরো টুকরো করে দেয়া হচ্ছে। ঠিক আছে? সো আর নিউক্লিয়াসে যেটা বললাম ক্রোম্যাটিনস এর মধ্যে অবভিয়াসলি আমরা জানি যে ডিএনএ হিস্টোন ইন্টারাকশন, দ্যাট ইজ মেইনলি মিডিয়েটেড বাই দিস হিস্টোন মডিফিকেশনস। কিছু যদি আমরা এক্সাম্পল দেখি, এই যে একটা প্রোটিওলিটিক ক্লিভেজের ব্যাপার দেখছিলাম, হ্যাঁ, মানে আমরা কিছু খুব পপুলার এক্সাম্পল যে প্রোটিনস গুলো আমরা দেখছিলাম, সেখানে আমরা জানি, ও বাবা সময় শেষ হয়ে আসছে, সেখানে আমরা জানি যে প্রি প্রো ইনসুলিন, এটার প্রোটিওলিটিক ক্লিভেজ প্রো ইনসুলিন তৈরি করছে, অ্যান্ড ফার্দার তার প্রোটিওলিটিক ক্লিভেজ লিডস টু দ্য ফরমেশন অফ ইনসুলিন। ঠিক আছে? তা এটা কিন্তু একটা পাথওয়ে, যে আমরা জানি যে এ আর বিটা ইনসুলিনের মধ্যে হচ্ছে অ্যাক্টিভ পেপটাইড, ফলে সি পেপটাইডটাকে কোনোভাবে প্রোটিওলিটিক্যালি রিমুভ করতে হবে, তবে কিন্তু ইনসুলিনটা অ্যাক্টিভ হবে। সো দিস ইজ ওয়ান থিং উই নো। এবার দেখো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কিন্তু একটা বুঝতে হবে যে একটা টার্সিয়ারি স্ট্রাকচার আছে, সেইখানে টার্সিয়ারি স্ট্রাকচারটাও স্টেবিলাইজড, এই সরি আমি বারবার টার্সিয়ারি বলছি, একটা কোয়ার্টেনারি স্ট্রাকচার আছে। কেন? না এখানে কিন্তু দুটো ডিফারেন্ট পলিপেপটাইড চেন, ঠিক আছে, দুটো আলফা পলিপেপটাইড, দুটো বিটা পলিপেপটাইড, ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু পোস্ট ট্রান্সলেশনালি আবার হিম গ্রুপও অ্যাড হচ্ছে। So there is huge amount of post-translational modification in hemoglobin, which is a very, very important protein of our body. আরেকটা যেটা আমি বহু এক্সাম্পল দিয়েছি অলরেডি, ফলে এটাকে আর আমি বেশি ইয়ে করে বলছি না, দ্যাট ইজ দ্য হিস্টোন মডিফিকেশন, যেখানে কিন্তু আমাদের অ্যাসিটাইলেশন, মিথাইলেশন এরা কিন্তু জিন এক্সপ্রেশনকে কন্ট্রোল করছে। ঠিক আছে? কিভাবে সেটা আমি বললাম। তাহলে আমরা যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিগনিফিকেন্স এর কথা ভাবি, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনস ডেফিনেটলি দে ইনক্রিজ দ্য ফাংশনাল ডাইভার্সিটি অফ দ্য প্রোটিওম। তার মানে আমাদের যে প্রোটিওম আছে, দ্যাট ইজ কালেকশন অফ অল দ্য প্রোটিনস উইদিন আওয়ার বডি, এবং সেই প্রোটিনের মধ্যে যদি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, আমি প্রথমেই বলেছি যে প্রোটিনের আইডেন্টিটি কখনো চেঞ্জ হবে না, বাট ফাংশনালিটি বাড়তে পারে। মানে একটা প্রোটিন চারটে প্রোটিন হয়ে যাবে না, কিন্তু ডেফিনেটলি একটা প্রোটিন কিন্তু চার ধরনের ফাংশন করতে পারে। সো ডেফিনেটলি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনস দ্যাট ইনক্রিজ দ্য ফাংশনাল ডাইভার্সিটি অফ দ্য প্রোটিওম। একটা সিঙ্গেল জিন প্রোডাক্ট মাল্টিপল প্রোটিন ফর্মস ইল্ড করতে পারে উইথ ডিস্টিংক্ট রোলস, ডাজন্ট মিন মাল্টিপল প্রোটিনস, দিস ইজ সামথিং আই হ্যাভ টু রিপিট। ঠিক আছে? কারণ এই লাস্টে এই কথাটা আসবে বলেই আমি প্রথমে 5 মিনিট তোমাদের এই ব্যাপারটা বুঝিয়েছিলাম। এই সিঙ্গেল, কারণ এটা খুব কনফিউশনের জায়গা, সিঙ্গেল জিন প্রোডাক্ট
ক্যান ইল্ড মাল্টিপল প্রোটিন ফর্মস, মানে একটা প্রোটিনেরই অনেকগুলো ফর্ম, ইনঅ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম ইত্যাদি করতে পারে, এবং তাদের আলাদা আলাদা রোল থাকে। ঠিক আছে? সো দ্যাট ইজ ডেফিনেটলি ইনক্রিজিং দ্য ফাংশনাল ডাইভার্সিটি অফ দ্য প্রোটিওম। এবং সেল সিগন্যালিং কিংবা ইমিউনিটি কিংবা মেটাবলিজম কিংবা ডিজিজ রেগুলেশন ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের খুব ইম্পর্টেন্ট রোল থাকে। সো আই এম স্টপ শেয়ারিং নাও। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান